কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রবিবার 12 মে 2024, 29শে বৈশাখ। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। যাক, দেখেন আজকে প্রথম হেডলাইন হচ্ছে চীনা মুদ্রায় ঋণ দিতে চায় চীন, আগ্রহী বাংলাদেশও। এটা কিন্তু বিশাল বড় একটা মানে ইম্পর্টেন্ট ইস্যু আর কি আমাদের দেশের জন্য। কারণ বাংলাদেশের সাথে চীনের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি এবং হচ্ছে আমদানিও সবচেয়ে বেশি, এবং পুরোটাই হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি হিসেবে দেখা যায় আর কি। তো আমরা দেখি এখানে কিছু ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমদানি ব্যয় বাড়াতে $500 কোটি সমপরিমাণ ইউয়ান ঋণ দিতে আগ্রহী চীন। ঠিক আছে, আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে ঢাকার। ইস্যুটা হচ্ছে যে চীন চাচ্ছে, বাংলাদেশ কিছু ঝামেলায় পড়ে গেছে আপনার আপনার যে ইম্পোর্টগুলো করতেছে ওইটার পেমেন্টের জন্য, যেহেতু আমাদের ডলার সংকট। আবার সবচেয়ে বেশি আপনার আমদানি করে চীন থেকে বাংলাদেশ, মানে চীনের বড় একটা ক্রেতা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যদি আমদানি না করতে পারে, বাংলাদেশের জন্য যেমন সংকট, চীনের যে আবার রপ্তানি কমে যাবে। ঠিক আছে, সো চীন হচ্ছে এই জন্য চাচ্ছে যে ওরা নিজেরা লোন দিবে নিজেদের মুদ্রায়, এবং বাংলাদেশ চীন থেকে ওই মুদ্রা দিয়ে কিনবে। অর্থাৎ আপনি ক্রেতাকে লোন দিচ্ছেন যাতে আপনার থেকে বেশি করে কিনে আর কি। ঠিক আছে, যাক, এখন মেইন ইস্যু হচ্ছে আপনি সাধারণত এই ধরনের শর্ত অনেক কঠিন হয়, ঋণের শর্ত অনেক কঠিন হয়। চীনের গ্রেস পিরিয়ড কম দেয়, টাইম লাইন কম দেয় আর কি। ঠিক আছে, সুদের হার বেশি থাকে। এখানে ফ্যাক্টগুলো হচ্ছে চীনের ঋণ নিয়ে আসলে বৈশ্বিক বাজারে যথেষ্ট পরিমাণ একটু কানাঘোষা আছে আর কি। যাক, বিপুল বাণিজ্য ঘাটতি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $2,000 কোটি মতো, মানে এটা বিশাল বড় একটা বাংলাদেশের জন্য। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে বাংলাদেশ এক্সপোর্ট করতে পারতেছে না চীনে, শুধু ইম্পোর্টই করতেছে। ঠিক আছে, আবার ইউএসের সাথে কিন্তু আবার বাংলাদেশ উজ্জিত, বা ইউএসএ বাংলাদেশ সবচেয়ে বেশি কী করে এক্সপোর্ট করে। তাহলে দেখেন দেশ হিসেবে বাংলাদেশকে ঋণ দানের 32টি দেশের মধ্যে চীন এখন চতুর্থ। আগে আছে কে জানেন? আগে আছে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আইএমএফ, তারপর হচ্ছে আপনার এডিবি, এরপরে হচ্ছে আপনার জাপান, এরপরে কিন্তু চীন। অর্থাৎ দুইটা দেশ একটা দেশের পিছনে আছে। এবং বাংলাদেশে এখন প্রতি বছর যে ঋণ পায় তার 10% চীন দেয়। অর্থাৎ চীন বাংলাদেশকে প্রচুর ঋণ দিচ্ছে আর কি। ঠিক আছে, অর্থাৎ ঋণগ্রস্ত হচ্ছে চীন থেকে। আচ্ছা, এই যে বাকি অংশটা আমি দেখবো, কিন্তু এটা চতুর্থ পেজে দেখবো আর কি। এই পেজে তেমন কিছু নাই। সেকেন্ড পেজে আসি আমরা। সেকেন্ড পেজে তেমন কিছু নাই। এখানে এটাই জেনে রাখতে পারে, উন্নয়ন ত্বরান্বিত করতে ট্যাক্সই কৌশল উদ্ভাবনের আহ্বান। এগুলো টোকাসে মাঝে মাঝে কোট করে দিতে পারবেন আর কি। ঠিক আছে, আমরা থার্ড পেজে যাই। থার্ড পেজে হচ্ছে আজকে তেমন পরীক্ষা আসার মতো তেমন কিছু লাগে না আর কি। ঠিক আছে, আজকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে। ঠিক আছে, আর নির্ধারিত সময়ের আগে হচ্ছে লিচু আম পাড়া হচ্ছে, আর তেমন কিছু নাই। ঠিক আছে, ফোর্থ পেজ, ওই যে হেডলাইনের সেকেন্ড পার্টটা, যে দেখেন এখানে হচ্ছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি খরচ ইউয়ানে মেটাচ্ছে চীন। ঠিক আছে, তারপর হচ্ছে চীন হচ্ছে নিজস্ব মুদ্রাকে ডলার বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই অর্থনীতি। এখানে ফ্যাক্ট হচ্ছে এটা নিয়ে কিন্তু একটু ইস্যু আছে, যেমন চীন আসলেই চায় কিনা যে ইউয়ানটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল মুদ্রা হোক, অথবা ওরা চায় কিনা যে ব্রিক্স থেকে একটা নতুন মুদ্রা বের করুক। ঠিক আছে, এটা হয়তো প্রথম হলো এটা হচ্ছে বেসিক্যালি একজন অর্থনীতিবিদকে কোট করে দিয়ে ফেলেছে আর কি। ঠিক আছে, আমার মনে হচ্ছে এই পোর্শনটা নিয়ে আরও ভাবা দরকার আর কি। ঠিক আছে, শুধু একজন গবেষকের উদ্ধৃত করে বলে দেওয়া ঠিক না। যাই এসে আমরা দেখি এখানে তেমন কিছু ডেটা নাই আর। এই যে দেখেন, এইটা একটু মাথায় রাখতে পারেন, এটা পরীক্ষা গতকালকে একটা পরীক্ষা হয়েছিল আপনার এফআরসি। ওই পরীক্ষায় এটা জিকি হিসেবে চলে আসছে যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর সম্মেলন কোথায় হয়েছে? ইউএইতে হয়েছে, এটা চলে আসছে। তো এই অবজেক্টিভটা মাথায় রাখতে পারেন আর কি। ঠিক আছে, মানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার জুলাইতে হচ্ছে চীন সফরে যাচ্ছে। তো যদি আমরা ঋণ নেই, এই জুলাইয়ের আগে হচ্ছে মোটামুটি সব ডিসকাস করে ফেলার চিন্তা ভাবনা করতেছে আর কি। ঠিক আছে, ওকে, এগুলো যেগুলো কথাবার্তা সেগুলো হচ্ছে আমি অলরেডি আপনাকে মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, সো আর দেখা লাগবে না, বাট এটা হচ্ছে আপনি একটু পড়বেন। আপনি আমাকে ওদের ওয়েবসাইটে আছে আর কি। ঠিক আছে, অথবা আমাকে বলেন, আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, এরপর 5 নম্বর পেজে হচ্ছে একনায়ক হতে যায় ট্রাম্প কিন্তু পারবেন কি। এগুলো হচ্ছে ধরেন আমার খুব একটা পছন্দ হয় নাই। পছন্দ হয় না বলতে বলছি মানে মানে বেশি ইনফরমেটিভ মনে হয়, এটা ব্যক্তিগত মতামত বেশি চলে আসছে, এটা পরীক্ষা আসার মতো না, বাদ দিতে পারি আর কি। ঠিক আছে, 6 নম্বর পেজে দেখি এখানেও তেমন কিছু নাই আজকে, যেমন হচ্ছে এই যে পাল্টাপাল্টি হামলা মামলা এগুলো আর কি। ঠিক আছে, আমরা পরের পেজে যাই। ঠিক আছে, পরের পেজে দেখেন এখানেও তেমন কিছু নাই। ঠিক আছে, এখানে হচ্ছে ওই যে যাদের চাকরি পরীক্ষার্থী যাদের হচ্ছে 35 চাচ্ছে যারা,
তাদের হচ্ছে থেকে 15 জনকে আটক করছে। আসলে 35 বা 32 এটা করতেই হবে আর কি, কারণ হচ্ছে যে বর্তমান যে সিচুয়েশান, ইকোনমিক্যাল কন্ডিশন কিংবা হচ্ছে বিজনেস স্টার্ট আপের যেই বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, অ্যান্ড আমাদের গড় আয়ু বাড়ছে, ঠিক আছে, সব মিলে হচ্ছে আপনার এটা যুক্তিযুক্ত আর কি, ঠিক আছে। যাই হোক, এরপর দেখি আমরা 8ম পৃষ্ঠার মতামতে রাজনৈতিক নেতৃত্বের সম্বন্ধে চলে গেছে। এইটা হচ্ছে আপনার খুব হাই একটা কন্টেন্ট, ঠিক আছে, দেবপ্রিয় ভট্টাচার্য, ঠিক আছে। এখন দেখেন মেন ইস্যুটা হচ্ছে বিশেষ সঙ্গত কারণ হচ্ছে এটা আমি অ্যানালাইসিস করতেছি না, আপনারা হচ্ছে নিজেরা পড়ে নিন। হ্যাঁ, ওইখানে হয়তো পরীক্ষায় সরাসরি কিছু আসবে না, বাট আপনি প্রচুর ইনসাইট পাবেন, মানে আমার মনে হচ্ছে এটা অবশ্যই মাস্ট রিড ফর এভরিওয়ান, ঠিক আছে, নিজেরা পড়ে নিন। আসেন আমরা দেখি গাজনে বিক্ষোভ কেন অভিজাত শিক্ষার্থীরা। এটা একটু পুরো থার্ড ক্লাস টাইপ একটা ইয়া মনে হয়েছে আমার, কী বলে এটাকে, অ্যানালাইসিস মনে হয়েছে। এটা লিখতে হচ্ছে আপনার ইয়ান বুরুমা, ডাচ বংশোদ্ভূত মার্কিন লেখক গবেষক। মানে আমার খুবই আমার মনে হচ্ছে এর চেয়ে ভালো অ্যানালিসিস হচ্ছে বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশে যারা অ্যানালিসিস করে তারা আরও ভালো অ্যানালিসিস করে আর কি, ঠিক আছে। এখানে অনেক বোঝানো ট্রাই করছে যে গাজনে কেন অভিজাত শিক্ষার্থীরা, ঠিক আছে। এইখানে একটা ফ্যাক্ট দেখেন, এখানে আপনার এই এই টাইটেলটা ভুল আছে। অভিজাত শিক্ষার্থী বলতে ওনারা কী বোঝাচ্ছে? অভিজাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি অভিজাত হয়ে যারা শিক্ষার্থী হয় তারা? যেমন এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হচ্ছে, এখানে আমরা অনেক ফ্রেন্ড পড়তেছে, এখন ওরা আন্দোলনেও কয়েকজন সম্ভবত আছে। দেখেন ওরা সবাই মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে। এখন অভিজাত বলতে কী বোঝাচ্ছে ওরা? যে বড়লোক ফ্যামিলির ছেলেমেয়েরা বা অভিজাত ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করলে সেটা অভিজাত হবে, নাকি অভিজাত বিশ্ববিদ্যালয়ে পড়লে সেটা অভিজাত হবে? এখানে একটা কিছু কনফ্লিকচুয়াল ইস্যু ক্রিয়েট হয়। এবং এখানে বলার ট্রাই করছে হচ্ছে কি দেখেন যে বিশেষ সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে সব শিক্ষার্থীর মধ্যে এক ধরনের শ্রেণী অপরাধবোধ কাজ করে। সে অপরাধবোধ থেকে মুক্ত হওয়ার জন্য তারা আন্দোলন করতেছে। এটা পুরো আমার কাছে থার্ড ক্লাস একটা ওপিনিয়ন মনে হয়েছে। এখানে আসলে ব্যাপারটা হয়েছে কি, এটা সিম্পলি কি আমরা ঠিক করতে পারি যে কিছু মানুষ বিশ্ববিদ্যালয়ে, কিছু স্টুডেন্ট, বা শুধু কিন্তু এইসব বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশও হচ্ছে, মানে বিশ্বের অনেক দেশে আন্দোলন হচ্ছে, সিম্পলি কীভাবে তারা মানবতা বা মানুষের জন্য বা হত্যা বন্ধের জন্য, জেনোসাইড বন্ধের জন্য আন্দোলন করতে পারে না। এখানে হচ্ছে মানে সব কিছু ফিলোসফিক্যাল কনফ্লিক্টে গিয়ে একদম অ্যানালিসিস করে ব্যাপারটাকে হচ্ছে মানে জগা খিচুড়ি পাকানোর মতো আমার মনে হয় না আর কি। দেখেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইউনিভার্সিটিগুলো শিক্ষার্থীরা নিজেদের বর্ণবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী, উপনিবেশবাদের বিরোধী হিসেবে উপস্থাপনের মাধ্যমে সততা প্রদর্শন করাকে বিশেষাধিকার বঞ্চিত সমাজের রোষ থেকে বাঁচার উপায় হিসেবে দেখতে পারেন। এই দেখেন এটা কত থার্ড ক্লাস একটা কথা বলছে। তাহলে কি যারা হচ্ছে ধরেন প্রাইভেটে পড়ে তারা কি বর্ণবাদ বিরোধী হইতে পারবে না, সাম্রাজ্যবাদ বিরোধী হইতে পারবে না, উপনিবেশ বিরোধী হইতে পারবে না? মানে ধরেন আপনার টাকা আছে, মানে আপনি ধরেন 5 টাকা দিচ্ছেন, এখন আপনি বলতে পারবেন না যে টাকা আছে থেকে দিচ্ছে। এমনও হইতে পারে যে সে হচ্ছে ইমোশনাল হয়ে দিচ্ছে, টাকা না থাকলেও সে ধার করা হইলেও দিত, ঠিক আছে। এটা খুবই ফাউল একটা আর্টিকেল হচ্ছে ভাই, এটা পড়ে না টাইম হিসেবে ম্যাচও করা হবে। যে আজকে পত্রিকা আসলে তেমন কিছু নেই। প্রথম হেডলাইনটি মেন, এটা বাংলাদেশও ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট। প্রথম হেডলাইনটা আজকে খুব নোট করে রাখবেন আর কি, ঠিক আছে। ওকে, এই পেজে তেমন কিছু নাই, ইউ নো দ্যাট। তারপর হচ্ছে ধরেন এই স্বপ্নীয় পেজে তেমন কিছু নাই, এরপর হচ্ছে এখানেও তেমন কিছু নাই। তারপর হচ্ছে ধরেন হ্যাঁ, অর্থ বাণিজ্য তেমন কিছু না। এখানে হচ্ছে অদূরদর্শী নীতিতে অস্থিরতা বাড়ছে। এটা হচ্ছে কি, এটা পড়তে পারেন আর কি, ঠিক আছে, পরীক্ষায় আসবে না, ঠিক আছে। যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রচুর ডিসিশন চেঞ্জ করতেছে। হ্যাঁ, যেমন অগাস্ট 22 হচ্ছে 10টা ব্যাংকে দুর্বল ঘোষণা করে। প্রভাব হচ্ছে আতঙ্কিত হয়ে টাকা তুলে ফেলে সকল আমানতকারী, ঠিক আছে, অবস্থা উন্নয়ন হয় নাই। তারপর হচ্ছে 1 বছর প্রায় 8-9 মাস পরে হচ্ছে আপনার সুদের নির্ধারণ স্মার্ট পদ্ধতি, এটা পরে এখন বাতিল করছে। 24 হচ্ছে আপনার বেনামি জালিয়াতি ঋণ বন্ধ, যোগ্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের ঘোষণা, ঠিক আছে। বিতর্কিত যারা আছে ওদেরকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দিচ্ছে। মার্চ 24 হচ্ছে জোর করে একীভূত করা হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে 5টা দিতে ব্যর্থ হয়েছে। মানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রচুর ফাস্ট ওদের ডিসিশন চেঞ্জ করতেছে, ঠিক আছে। এটা আজকে ঝামেলা ক্রিয়েট করে ফেলতেছে। যাই হোক, এরপরে আসি আমরা আন্তর্জাতিকে হচ্ছে দেখেন মজার ব্যাপার, এই দেখেন স্বপ্ন নিয়ে বা এই পেজগুলো অনেক কালার ইউজ করছে। ইভেন হচ্ছে ওদের আপনার দেখেন মানে বিনোদন পেজটা অনেক কালারফুল। শুধু প্রথম আলো কেন জানি আন্তর্জাতিককে পছন্দ করে না, একটা তো অ্যাড দিয়ে ভরায় ফেলছে, তার উপর হচ্ছে সাদা কলম মেরে দিচ্ছে। যাই হোক, সার্চ ইঞ্জিন আনছে ওপেন এআই, ইউক্রেনে আরও 6টা গ্রাম দখলের দাবি করছে রাশিয়া, রাফে আরও বড় হামলার ইঙ্গিত, ঠিক আছে। এখানে পড়ার মতো তেমন কিছু নাই, আপনার একটু আল জাজিরা ঘাটবেন, ঠিক আছে। এরপর দেখেন, আর এখানে আসার মতো কিছু নাই আর কি, ঠিক আছে। এই একটা ইনফরমেশন ছিল, আল জাজিরা থেকে পড়া লাগবে আপনাদের।
এখানে তেমন কিছু নাই, এখানেও তেমন কিছু নাই, আজকের পত্রিকায় খুব একটা কিছু নাই। প্রাথমিক স্কুলে চালু হচ্ছে 8ম শ্রেণীর পর্যন্ত শিক্ষা, এবং এটার জন্য প্রাথমিকে আপনার বেতন ভাতা, টিচারদের বেতন ভাতা বাড়ানো লাগবে। ওদেরকে অবশ্যই আপনার ব্লক পোস্ট করেন, সমস্যা নাই। 9 গ্রেডের ব্লক পোস্ট করেন ভাই, ঠিক আছে। 13 গ্রেডের ব্লক পোস্ট করলে টিচারদের একটা মান সম্মানের ব্যাপার, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা আজকের প্রথম আলোর। তেমন কিছু নেই, বাট এই পোর্শনটা একদম মুখস্থ করে ফেলেন আর কি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।